যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সশস্ত্র সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ফাউজি বারুম। গাজা যুদ্ধে দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইজিপ্টে এদিন পরোক্ষ আলোচনা করেছে হামাস ও ইসরায়েল। শার্ম আল শেখে আয়োজিত এই বৈঠকে যোগ দিচ্ছেন কাতার ও আমেরিকার প্রতিনিধিরা। এদিকে অবরুদ্ধ উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধে নিউইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। অন্যদিকে আমেরিকায় বসবাসরত ৬১% ইহুদি মনে করেন আইডিএফ গাজায় যুদ্ধাপরাধে জড়িত। দ্য ওয়াশিংটন পোস্টের জরিপে এমন তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের অবিশ্বাস্য হামলার মধ্য দিয়ে যেই গাজা যুদ্ধের সূচনা হয়েছিল, দেখতে দেখতে ২ বছর পেরিয়ে গেছে। সশস্ত্র সংগঠনটির হাতে ১২০০র মতো নিরীহ নারী ও পুরুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় ২৫০র মতো মানুষ। সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন পণ করেছিল সামরিক কিংবা বেসামরিক ওই হামলার সাথে কেউ যুক্ত থাকুক বা না থাকুক, গোটা অবরুদ্ধ উপত্যকা ধ্বংস করে দেওয়া হবে। তাই তো গাজায় আজ কোনো ভবন দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। আর প্রাণহানি সে তো ৬৭,০০০ ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই হচ্ছে নিষ্পাপ শিশু ও নারী। আহতের সংখ্যা ২০০,০০০ ছুঁই করছে। তাই তো আল জাজিরার সাথে এক সময়ের ইসরায়েলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি বলছেন, সন্ত্রাসীদের নির্মূলের নামে নির্বিচারে গাজার বাসিন্দাদের হত্যা করা হয়েছে। তার মতে খুব পরিকল্পিতভাবে একটি জাতিসত্তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার পথেই এগুচ্ছে তেল আবিব। সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্ট এক জরিপ প্রকাশ করেছে। তাতে উঠে এসেছে দেশের ৬১% ইহুদি মনে করেন গাজায় যুদ্ধাপরাধে জড়িত আইডিএফ। শুধু তাই নয়, ৪০% অভিমত সেখানে গণহত্যায় মেতেছে নেতানিয়াহু প্রশাসন। আর এই পুরো সময়টায় তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন। তাই তো হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি বিশ্বের অধিকাংশ মানুষ গত ২ বছরে গাজায় ইসরায়েলি সেনাদের চরম নৃশংসতায় ফুঁসে উঠেছেন। গত কয়েকদিন ইউরোপ এশিয়ার দেশে দেশে স্মরণকালের বিক্ষোভ দেখেছে। মঙ্গলবার নিউইয়র্ক ছাড়াও চিলি ও মেক্সিকোর মতো দেশগুলোতে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিকে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং গাজা থেকে সম্পূর্ণ দখলদার সেনা প্রত্যাহার করবে ইসরায়েল বলে নিশ্চয়তা চায় হামাস। মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সশস্ত্র সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ফাউজি বারুম। গাজা যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইজিপ্টে এদিন পরোক্ষ আলোচনা করেছে হামাস ও ইসরায়েল। এতে যোগ দিতে শার্ম আল শেখে যাচ্ছেন কাতার ও আমেরিকার প্রতিনিধিরা। ওদিকে সবশেষ এক জরিপ বলছে খোদ ইসরায়েলের ২/৩ মানুষ অর্থাৎ ৬৬% বলছেন এই যুদ্ধের সমাপ্তির সময় এসেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন নিজ রাজনৈতিক ফায়দা লাভের আশায় যুদ্ধ জিয়ে রাখার পায়তারা করছেন নেতানিয়াহু। গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছে হামাস। গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন প্রক্রিয়া ও জিম্মিদের মুক্তি নিয়ে একের পর এক বৈঠক চলছে ইজিপ্টের উপকূলীয় শহর শার্ম আল শেখে। আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছে হামাসের একাধিক সূত্র ও কাতার। মঙ্গলবার হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা গুরুত্ব সহকারে কাজ করছে। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি অর্জনের বাধা দূর করতে চায়। হামাসের অগ্রাধিকার হলো গাজা ইহুদিবাদী আগ্রাসনের অবসান এবং প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মুক্তারাহ الرئيس الامريكي دونالد ترامب
মিশরে আমাদের প্রতিনিধি দল আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চুক্তি অর্জনের সকল বাধা দূর করতে চায়, যার অন্যতম হলো একটি স্থায়ী এবং অর্থবহ যুদ্ধবিরতি, দখলদার সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশ, বাস্তুচ্যুতদের নিজ আবাসস্থলে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, একটি ন্যায্য বন্ধি বিনিময় এবং প্যালেস্টিনিয়ান জাতীয় টেকনোক্যাট সংস্থার তত্ত্বাবধানে পুনর্গঠন প্রক্রিয়ার তাৎক্ষণিক শুরু করা। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে কাতার। যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য সত্য হয়, তবে গাজায় সামরিক অভিযান বন্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। মঙ্গলবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরো বলেন, গাজার ভবিষ্যৎ প্যালেস্টিনিয়ানদের হাতেই থাকা উচিত। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আরো বিশদ ব্যাখ্যা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে 20টি দফা আছে, এগুলোর আরো বাস্তব ব্যাখ্যা প্রয়োজন। এর জন্য আলোচনা দরকার। উভয় পক্ষই ইজিপ্টে আলোচনার জন্য রয়েছে। আমরা যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের প্রধানমন্ত্রী আল থানির কথা উল্লেখ করে মাজেদ আল আনসারি আরো বলেন, আরব ও মুসলিম নেতাদের প্রস্তাব ও ট্রাম্পের পূর্বের পরিকল্পনায় যে 21 দফা ছিল তা পরিবর্তন করা হয়েছে। নেতানিয়াহু শেষ মুহূর্তে তা পাল্টে দিয়েছেন। আনসারি বলেন, কাতার মধ্যস্থতার প্রচেষ্টার চেয়েও এই পুরো প্রক্রিয়ায় আরো গভীরভাবে যুক্ত। তারা গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে জোর চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে ইজিপ্টে চলমান আলোচনার অগ্রগতিতে আশা দেখছেন গাজার বাসিন্দারা। জেইতুনের বাস্তুচ্যুত এই প্যালেস্টিনিয়ান বলছেন, ভয়াবহ দিনগুলো পার করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা তার। এবারের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা দ্রুতই গণহত্যার অবসান ঘটবে। 2 বছরের হত্যা, বাস্তুচ্যুতি, অনাহার, পানি ও ওষুধের অভাব থেকে স্বস্তি মিলবে। মঙ্গলবার ইসরায়েলে হামাসের হামলার 2 বছর পূর্তি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের রেইম শহরে এক মিউজিক ফেস্টিভ্যালে হামলা করে 1200 ইসরায়েলি হত্যা ও 251 জনকে আটক করে হামাস। সেই ঘটনাকে প্যালেস্টিনিয়ানদের জন্য ঐতিহাসিক বাঁক বদলের দিন হিসেবে স্মরণ করছে হামাস। এক বিবৃতিতে এই দিনকে সাফল্যের গৌরবময় দিন অভিহিত করে হামাস বলছে, সেটি ছিল মধ্যপ্রাচ্যের জন্য অর্থপূর্ণ মোড়। 2023 সালের 7 অক্টোবর নোভা ফেস্টিভ্যালে হামাসের হামলার 2 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হতাহত সহ জিম্মিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও সাধারণ ইসরায়েলিরা। মঙ্গলবার ওই হামলার ঘটনাস্থল রেইম শহর, জেরুজালেম, তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় মিলিত হন জিম্মিদের স্বজনরা। ঘটনাস্থলে নিহত জিম্মিদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারা। রেইম শহরে সেদিন নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন জুবাল ব্যারেন। তার মা অরিন ব্যারেন বলেন, ভ্যালেন্টাইন ডেতে তার মেয়ের বিয়ের কথা ছিল। বাগদত্তার সাথে ফেস্টিভ্যালে যোগ দিয়েছিল তারা। হামাসের হামলার পর ঘটনাস্থলে তাদের দুজনেরই মরদেহ পাওয়া যায়। ওরা আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি আর কখনোই পরিপূর্ণ সুখী হতে পারবো না। তারা এখানে একসাথে এসেছিল। আমরা তাদের আলাদা করতে পারি না, কারণ তারা কখনো আলাদা হয়নি। নোভা ফেস্টিভ্যালে হামলার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজনরা আবেগাপ্লুত হন। কেউ কেউ বিমর্ষ দৃষ্টিতে অতীত স্মৃতিচারণে হারিয়ে যান। দুঃসহ স্মৃতি যেন আর ফিরে না আসে, সেই প্রত্যাশায় যুদ্ধের অবসান চান তারা। মিউজিক ফেস্টিভ্যালে নিহত অ্যালেন ওয়ারবারের আঙ্কেল ওরেন জোনেনস্টাইন বলেন, সবকিছু স্বাভাবিক হয়ে সবাই ফিরে এলেই দুঃসহ স্মৃতি মোছা সম্ভব। আমি বুঝতে পারছি না আমরা কেন এখনো গুলির শব্দ পাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, আমাদের জিম্মি স্বজনরা আবার আমাদের মাঝে ফিরে আসুক। 2023 সালের ওই হামলায় 1200 ইসরায়েলি প্রাণ হারান। পাশাপাশি 251 জনকে জিম্মি করে হামাস, যাদের মধ্যে 48 জন এখনো হামাসের হাতে বন্দী রয়েছে। তাদের মুক্তিই এখন ইসরায়েলিদের অন্যতম প্রধান চাওয়া। জেরুজালেমের অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিপ্রাপ্ত এক জিম্মির দাদা জোসেফের প্রত্যাশা, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের মনের কথা বুঝতে পারবেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আজকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির পাশে এই অনুষ্ঠান করছি। আশা করছি তিনি বুঝতে পারবেন আমাদের জিম্মি স্বজনদের ফিরিয়ে আনা কতটা জরুরি। 7 অক্টোবরকে স্মরণ করে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। এক্স পোস্ট সহ সরকারি বিবৃতিতে নিহত ইসরায়েলিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, ইউরোপিয়ান কমিশন প্রধান ভন ডার লিয়েন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ অনেকে। জিম্মি ইসরায়েলি স্বজনদের স্মরণে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলি নাগরিকরা। ব্রাজিলের সমুদ্র সৈকতে জিম্মিদের ছবি ও ইসরায়েলের পতাকা স্থাপন করে শ্রদ্ধা জানায় সেখানকার ইসরায়েলি কমিউনিটি সদস্যরা।
এভাবেই পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় লন্ডনের ছিনতাইকারীরা। কখনো আবার ব্যাটারি চালিত সাইকেলে করে খুব দ্রুত স্থান ত্যাগ করে এসব অপরাধী, যে কারণে তাদেরকে তাৎক্ষণিক ধরে ফেলা সম্ভব হয় না। গত 4 বছরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা 3 গুণ বেড়েছে বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ। এর পেছনে কাজ করছে সুসংগঠিত একটি অপরাধ চক্র। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা এমনই একটি অপরাধ চক্রকে ভাঙতে সমর্থ হয়েছে। এই চক্রটি চুরি ও ছিনতাই করা 40,000-এর বেশি মোবাইল চায়নায় পাচারের চেষ্টাকালে পুলিশের কাছে ধরা পড়ে। গত 2 সপ্তাহে এই চক্রের বিরুদ্ধে পরিচালিত পুলিশের সবচেয়ে বড় অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 46 জনকে। পুলিশের ধারণা, লন্ডনে যত ফোন চুরি ও ছিনতাই হয় তার প্রায় 40% পেছনে এই চক্রটি জড়িত। ই-বাইকে দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধা আর আন্তর্জাতিক বাজারে মোবাইলের উচ্চ মূল্য, এই দুইয়ের যোগফলে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। গত বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হংকং পাঠানোর অপেক্ষায় থাকা একটি বাক্সে 1000 আইফোন পাওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চক্রটি বিশেষভাবে অ্যাপলের ফোনকে টার্গেট করত। প্রতিটি ফোনের জন্য তারা পেত প্রায় 300 পাউন্ড, যা চায়নায় বিক্রি হতো সর্বোচ্চ $5000। এই ফোনগুলোতে ইন্টারনেট ব্যবহার ও সেন্সরশিপ এড়িয়ে চলার সুবিধা থাকায় চায়নায় ফোনগুলোর আকাশচুম্বী চাহিদা রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 11 জনকে নতুন আইফোন 17 সরবরাহকারী কুরিয়ার ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে আটক করা হয়। নর্থ লন্ডনের একটি ফোনের দোকান থেকে নগদ 40,000 পাউন্ড উদ্ধারের পর অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। লন্ডনের মেয়র সাদিক খান চুরি হওয়া ফোনের ব্যবহার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে অ্যাপল ও স্যামসাং এর মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের অভিযোগ তুলে নতুন মন্ত্রিসভা ঘোষিত হওয়ার মাত্র 14 ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু। আর তাকেই এই সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে বিস্মিত ফ্রান্সের সাধারণ মানুষ। রোমান রেইস নামে প্যারিসের এই বাসিন্দা পুরো বিষয়টিকে সার্কাস আখ্যা দেন। হ্যাঁ, কয়েক মাস ধরে যেন সার্কাস চলছে। তবে এখন আমরা একেবারে নতুন এক পর্যায়ে পৌঁছেছি। যারা চলমান সংকটের রাজনৈতিক সমাধান আশা করে, এর মাধ্যমে তাদের অপমান করা হচ্ছে। আমরা এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছি যেখানে আশার আলো অন্ধকারে বিলীন হয়ে গেছে। অন্যদিকে টমাস ডুজন নামে এই আবাসন কর্মী মনে করেন লেকর্নু আসলে তাকে দেয়া দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না, আর তাই চলমান সংকটে নতুন মাত্রা যোগ করে পদত্যাগ করেছেন। আমার মনে হচ্ছে সব সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে। যিনি নিজেই দায়িত্ব পালনে আগ্রহী নন, তার ইচ্ছার বিরুদ্ধে আবারও নিয়োগ দেয়া হলো। এতে এমন একজনের উপর বাড়তি চাপ সৃষ্টি হলো যিনি হয়তো সেই দায়িত্ব পালনের যোগ্যতাও রাখেন না। লেকর্নুকে ঠিক কি দায়িত্ব দেয়া হয়েছে দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে লেকর্নু যদি চান, ফ্রান্সের সংবিধান অনুযায়ী তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ম্যাক্রোর রয়েছে। কেউ কেউ চলমান এই সংকটের জন্য সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। ইওয়ান বার্নার্ড এদেরই একজন। সত্যি বলতে ফ্রান্সের বর্তমান রাজনীতি নিয়ে আমার মনে প্রশ্ন জাগছে। আমার মনে হয় ম্যাক্রোর পদত্যাগ করা উচিত। যথেষ্ট হয়েছে। একসময় তিনি ভুল নীতি গ্রহণ করেছিলেন, আর এখন সময় এসেছে এই অবস্থার অবসান ঘটানোর। অন্যদিকে ম্যাক্রোর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মারিন লাপেন। তিনি মনে করেন এই মুহূর্তে ম্যাক্রোর উচিত হয় পদত্যাগ করা, না হলে ন্যাশনাল অ্যাসেম্বলি বিলুপ্ত করা। এখন ম্যাক্রোর সামনে 2টি পথ রয়েছে, পদত্যাগ অথবা অ্যাসেম্বলি ভেঙে দেয়া। পদত্যাগ একান্তই একজন ব্যক্তির বিবেকের উপর নির্ভরশীল, তার রাষ্ট্রচেতনার বিষয়। অন্যদিকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে অ্যাসেম্বলি ভেঙে দেয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দল নিজেদের স্বার্থে নির্বাচন চায় না। আমরা দেশ ও জনগণের স্বার্থেই নির্বাচন চাই। এদিকে মঙ্গলবার সকাল থেকেই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লেকর্নুর বাড়িতে একের পর এক গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে প্রেসিডেন্ট ম্যাক্রোর আরোপ করা দায়িত্ব পালনের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন লেকর্নু। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে লেকর্নুকে সংকট সমাধানে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আজ থেকে প্রায় 1200 বছর আগে জাপানের রাজধানী ছিল নারা, যেখানে 74 বছর ধরে ছিল সম্রাটের আসন। যে গৌরবের ইতিহাস আজও ছড়িয়ে আছে শহরের প্রতিটি প্রাচীন মন্দিরে আর হাজার হাজার পবিত্র হরিণে।
যারা এখনো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। তবে এবার নারার নাম শিরোনামে উঠে এসেছে ভিন্ন এক কারণে। জাপানের ইতিহাসে এই প্রথমবার দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তিনি হলেন সানায়ে তাকাইচি, যিনি এই নারা প্রিফেকচারেরই কন্যা এবং স্থানীয় এমপি। গত শনিবার তাকাইচির এই জয় ঘোষিত হওয়ার পর থেকেই নারা শহরে বইছে খুশির আমেজ। তার কার্যালয়ে ফোনের রিং থামছেই না, আর প্রবেশ পথ ঢেকে গেছে ফুলে ফুলে। শুভেচ্ছা জানাতে এসেছেন শত শত মানুষ। 64 বছর বয়সী তাকাইচিকে এলডিপি নেতৃত্বে এনেছে জাপানের সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারের আশায়। মূল্য বৃদ্ধি, অভিবাসন ইস্যু ও অর্থনৈতিক ইস্যুকে পুঁজি করে অন্য বিরোধী দলগুলো যেখানে জনপ্রিয়তা পাচ্ছে, সেখানে এলডিপি দলের ভাবমূর্তি ফেরাতে জাতীয়তাবাদী তাকাইচিকে দলের নেতা নির্বাচন করেছে। তাকাইচির ছোটবেলার বন্ধু মোতোকো শিমাদা বিশ্বাস করেন তার জাতীয়তাবাদী মনোভাবের শেকড় এই নারা শহরে। এই নারা শহরের ঐতিহ্য, প্রাচীন কবিতা আর সংস্কৃতির ছোঁয়া, সেখান থেকেই গড়ে উঠেছে তাকাইচির মূল্যবোধ। আমি বিশ্বাস করি তার জাতীয়তাবাদী মনোভাবের শিকড় এখানে। জাপানে নারী মন্ত্রীর সংখ্যা তুলনামূলক সমতায় আনতে প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। তবে এখনও তিনি সামাজিকভাবে রক্ষণশীল, যেমন বিবাহিত দম্পতির ভিন্ন পদবি গ্রহণের বিরোধী তিনি। কেবল বন্ধু নয়, স্থানীয় মানুষজনও গর্বে অভিভূত। তার সাবেক হেয়ার ড্রেসার ইউকিতোশি আরাই বলেন, তাকাইচির বিজয়ে তিনি খুবই আনন্দিত। শেষবার তাকাইচি এসেছিলেন 4 বছর আগে। আরাই চান তিনি আবার আসুক এবং তাকাইচি যেন জাপানের অর্থনীতিকে চাঙ্গা করেন। জাপানের সবচেয়ে বড় সমস্যা অর্থনীতি। আমি বিশ্বাস করি তাকাইচি সেটা ঠিক করতে পারবেন। আমি চাই আমাদের দেশ হোক নিরাপদ, স্থিতিশীল আর বাসযোগ্য। জাপানের সবার দৃষ্টি এখন আগামী 15 অক্টোবরের দিকে। সেদিন পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর নারা শহরের গর্বিত বাসিন্দারা অপেক্ষায় আছেন সেই আশায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।